রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের মিনি বিমানবাহী রণতরীতে হামলা ইরানের। কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মিসাইল হামলায় অনেক আমেরিকান সেনা হতাহত। সৌদি আরবের সবচেয়ে বড় জ্বালানি তেল কমপ্লেক্সে মিসাইল হামলা ইরানের। ট্রাম্পের 1.5 মাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের। হুমকি উপেক্ষা করে হামলা ইসরায়েল ও আরব দেশে। যুক্তরাষ্ট্রের আলোচিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন, ইরান যুদ্ধে অবসান ঘটবে যুক্তরাষ্ট্র সাম্রাজ্যের। ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের। বিশ্বব্যাপী আলোচনা। যুক্তরাষ্ট্রের একটি মিনি বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হামলার দাবি করেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, আরব সাগরে থাকা অবস্থায় সোমবার তাদের নেভি শাখা যুক্তরাষ্ট্রের মিনি বিমানবাহী রণতরী ইউএসএস ত্রিপোলির ওপর সরাসরি মিসাইল হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিমের খবরে বলা হয়েছে, প্রিসিশন গাইডেড মিসাইলের সাহায্যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ইউএসএস ত্রিপোলি একটি এমফিবিয়াস অ্যাসল্ট শিপ, যা মিনি বিমানবাহী রণতরী হিসেবে পরিচিত। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউএসএস ত্রিপোলি রণতরীতে সেনা সহ মোট 4,000 সেনা ছিল। এর মধ্যে 1,500-এর উপর মেরিন সেনা। ইরানের হামলার ফলে জাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণে চলে যায়, তবে হামলার ফলে জাহাজের ক্ষয়ক্ষতির কোনো রিপোর্ট এখনো সামনে আসেনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের এই হামলার দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জাহাজটি এখনো সার্ভিসে রয়েছে এবং অপারেশন পরিচালনা করছে ইরানের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানকে আবারও নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন হরমুজ প্রণালী খুলে দেয়া এবং শান্তি চুক্তি করার জন্য। ট্রাম্প বলেছেন, আমরা ইরানকে এক রাতে নিশ্চিহ্ন করে দিতে পারি এবং সেই সময় সম্ভবত খুব কাছে। মঙ্গলবার রাত হতে পারে সেই সময়। আমরা একটি একটি করে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিয়ে ইরানকে অন্ধকার যুগে পাঠিয়ে দেব। হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিং এর সময় ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। হোয়াইট হাউসে ব্রিফিং এর আগে ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, মঙ্গলবার রাত 8টা ইস্টার্ন টাইম। ট্রাম্পের এই আলটিমেটাম অনুসারে তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30, গ্রিনিচ মান সময় মঙ্গলবার দিবাগত রাত 12টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল 6টা। সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ইরানের দ্বিতীয় পাইলটকে উদ্ধার অভিযানে মোট 155টি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে 4টি বোমারু বিমান, 64টি যুদ্ধ বিমান, 48টি জ্বালানি ট্যাঙ্কার এবং 13টি উদ্ধারকারী বিমান অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্প বলেন, অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং উদ্ধার কার্যক্রমের সময় আমাদের বাহিনী কাছ থেকে গুলির মুখে পড়ে। অভিযানের সময় হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং 2টি বিমান ঘটনাস্থলেই রেখে ধ্বংস করে দিতে হয়েছে। ট্রাম্প বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশে 10,000-এর বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং প্রায় 13,000 লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের আর্মি জানিয়েছে, সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে আমেরিকান যুদ্ধবিমান প্রতিহত করার সময় তাদের 4 সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ইস্পাহানের মাহিয়ার এলাকায় শত্রুপক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন ও সহায়তাকারী বিমানের সঙ্গে ওই কর্মকর্তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এক পর্যায়ে হামলার শিকার হয়ে তারা প্রাণ হারান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে সোমবার আঘাত হানে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান, লেবানন ও ইয়েমেন থেকে সমন্বিতভাবে হামলা চালানো হয়েছে শহরটিতে। ইয়েমেনের হুথি গোষ্ঠী এক বিবৃতিতে হামলায় অংশ নেওয়ার দাবি করেছে। হুথি ঘনিষ্ঠ আল মাসিরা টিভি চ্যানেলে দেয়া বিবৃতিতে জানা যায়, একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এছাড়া জেরুজালেম এবং তেল আবিব এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে। ইরান হামলা চালিয়েছে সৌদি আরবের প্রধান জ্বালানি তেল স্থাপনায়। সৌদি আরবের জুবাইল শিল্প এলাকায় অবস্থিত দেশটির প্রধান একটি জ্বালানি কমপ্লেক্সে। বিশ্বের মোট 7% জ্বালানি পরিশোধন করা হয় এখানে। ইরানের মিসাইল হামলার পর এলাকাটিতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। এই ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ বেশ কিছু জ্বালানি স্থাপনার কাছাকাছি এলাকায় গিয়ে পড়েছে। সৌদি
আরবের পাশাপাশি কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতেও ব্যালিস্টিক মিসাইল ও শাহেদ আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত 15 জন আমেরিকান আহত হয়েছেন। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলায় কমপক্ষে 15 আমেরিকান সেনা আহত হয়েছে। কুয়েতে হামলায় অনেক আমেরিকান সেনা নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। রমজান কাদিরভ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল অভিযান চালায় তাহলে তারা ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেবে, কারণ এটি একটি ধর্মযুদ্ধ এবং আমরা এই ধর্মযুদ্ধে অংশ নেব আমাদের ইরানের ভাইদের রক্ষায়। আমরা সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। রমজান কাদিরভের এই ঘোষণা গত 2 দিন ধরে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বের গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে চেচনিয়া রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য। অতীতে এই রাজ্যটি রাশিয়ার বিরুদ্ধে স্বাধীনতার জন্য দীর্ঘ যুদ্ধ করেছে এবং তাদের স্বাধীনতার ঘোষণাকারী জোহার দোদাইভ সহ অনেক শীর্ষ নেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছেন। তবে বর্তমান চেচেন নেতা রমজান কাদিরভ স্বাধীনতার দাবি পরিত্যাগ করে মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছেন। রমজান কাদিরভ বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধে তার নেতৃত্বে চেচেন যোদ্ধারা বীরত্বপূর্ণ অবদান রাখায় তিনি গোটা রাশিয়া বর্তমানে ব্যাপকভাবে জনপ্রিয়। চেচেনরা সাধারণত দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে পরিচিত। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালী খুলবেন না তারা। যুক্তরাষ্ট্র ইরানকে সর্বশেষ প্রস্তাব দিয়েছে 45 দিনের প্রাথমিক যুদ্ধবিরতির, কিন্তু ইরান পাকিস্তানের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা স্থায়ী যুদ্ধ বন্ধ ছাড়া কোনো যুদ্ধবিরতিতে যাবে না। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র স্থায়ী যুদ্ধবিরতি হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র শান্তিতে বিশ্বাসী নয় এবং তাদের বিশ্বাস করা যায় না, সুতরাং সাময়িক কোনো চুক্তির ভিত্তিতে তারা এই গুরুত্বপূর্ণ জলপথের অবরোধ তুলে নেবেন না। ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ট্রাম্পের কোনো হুমকির উপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমরা কোনো হুমকির পরোয়া করি না। যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় রোববার। ইরানও এই প্রস্তাব পর্যালোচনা করে পাকিস্তানের কাছে তাদের জবাব পাঠিয়েছে। এতে ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এগুলো হলো চলমান আঞ্চলিক সংঘাতের অবসান, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল তৈরি, যুদ্ধবিধ্বস্ত স্থাপনাগুলোর পুনর্গঠন এবং ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাষ্ট্রের ট্রাম্পপন্থী আলোচিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন, ইরান যুদ্ধের মাধ্যমে বিশ্বব্যাপী আমেরিকান সাম্রাজ্যের পতন ঘটবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন বিশ্বব্যাপী অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। তারা হরমুজ প্রণালী সহ বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে অক্ষম। তিনি বলেন, ইরান যুদ্ধ আমেরিকান সাম্রাজ্যের অবসান ডেকে এনেছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয়নি মিত্র দেশগুলো। এটা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের প্রভাব কিভাবে হ্রাস পাচ্ছে। কার্লসন নিজের সামাজিক মাধ্যমে এ মত তুলে ধরেছেন চলতি সপ্তাহে। কার্লসন বলেছেন, আগামীতে যে হরমুজ প্রণালী পরিচালনা করবে বিশ্ব নেতৃত্ব থাকবে তার হাতে, আর এটা এখন স্পষ্ট, এটা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকবে না। ট্রাম্পের কথায় হরমুজ প্রণালী চলবে না, এর অর্থ হলো তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এই সংঘাতের অবসান আজ হোক বা কাল হোক ঘটবেই। ইরানে যা ঘটছে তা হলো আমরা যেভাবে আমেরিকান সাম্রাজ্যকে বুঝি তার সমাপ্তি, এবং এটা দুঃখজনক। সাম্রাজ্যের মৃত্যু হচ্ছে। এই পরিবর্তন প্রচুর দুর্ভোগ ও দুঃখ বয়ে আনবে। মার্কিন বাহিনী ইরানে ঢুকলে কি পরিস্থিতির মধ্যে পড়তে হবে তার একটি মহড়া হয়ে গেল ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে। এই উদ্ধার অভিযান চালাতে গিয়ে মার্কিন বাহিনী শুধু প্রবল প্রতিরোধের মধ্যে পড়েনি, 2টি ড্রোন সহ অন্তত 3টি বিমান হারিয়েছে। যুক্তরাষ্ট্র নিজে দাবি করেছে উদ্ধার অভিযান চালাতে গিয়ে আরও কয়েকজন সৈন্য আহত হয়েছে, যদিও তাদের অবস্থা কতটা গুরুতর তা প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে মার্কিন বাহিনী ইরানের প্রবেশ করলে তারা শুধু ইরানের নিরাপত্তা বাহিনী নয়, সাধারণ মানুষের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলোর একটি হল F-15E ঈগল ফাইটার জেট। ঘটনাটি ঘটেছিল গত 3রা এপ্রিল। যুদ্ধ বিমানটি দক্ষিণ পশ্চিম ইরানের আকাশসীমায় থাকাকালীন ভূপাতিত হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং সেনাবাহিনী তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করে। তারা সফলভাবে গুলি করে নামায়।
বিমানটি আক্রান্ত হওয়ার পর এর ভেতরে থাকা পাইলট এবং অস্ত্র সিস্টেম অফিসার দুজনেই প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে লাফিয়ে পড়েন। মাটিতে নামার পর তাদের সাথে থাকা বিশেষ সার্ভাইভাল রেডিও এবং কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে মার্কিন বাহিনীর সাথে যোগাযোগ করতে সক্ষম হন। পাইলটের অবস্থান শনাক্ত হওয়ার পরপরই মার্কিন সামরিক বাহিনী একটি কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন শুরু করে। এই অভিযানে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং সহায়তাকারী বিমান ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে প্রথম উদ্ধার অভিযানটি মোটেও সহজ ছিল না। পাইলটকে তুলে নেওয়ার সময় মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ইরানি বাহিনীর সরাসরি গুলিবর্ষণের মুখে পড়ে। হেলিকপ্টারগুলো যখন পাইলটের অবস্থানের কাছাকাছি পৌঁছায় তখন ইরানি বাহিনী সেগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এই সংঘাতের ফলে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরের বেশ কয়েকজন মার্কিন ক্রুর সদস্য আহত হন। তীব্র গোলাগুলি এবং ঝুঁকির মধ্যেও মার্কিন বিশেষ বাহিনী প্রথম পাইলটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হয়। ওয়াশিংটন এই অভিযানকে একটি সাফল্য হিসেবে দাবি করলেও এজন্য তাদের চড়া মূল্য দিতে হয়েছে। ঘটনা এখানেই শেষ নয়। একজন পাইলটকে উদ্ধার করলেও দ্বিতীয় পাইলট, যিনি অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে যুদ্ধ বিমানটিতে ছিলেন, তিনি পাহাড়ি এলাকায় আটকে পড়েন। একটি পাহাড়ের গুহায় নিজেকে আত্মগোপনে রেখে সাথে থাকা রেডিও সিস্টেমের মাধ্যমে মার্কিন বাহিনীকে তার অবস্থান জানাতে থাকেন। কিন্তু তাকে উদ্ধার অভিযানটি ছিল নাটকীয়তায় ভরা। এজন্য মার্কিন বাহিনীকে আরও অন্তত 3টে বিমান ও 2টি ড্রোন হারাতে হয়। আটকা পড়া এই এয়ারম্যানকে উদ্ধারে মার্কিন বাহিনীকে 2 দফা অভিযান চালাতে হয়। প্রথম অভিযানটি হয় দিনের বেলায়, কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়, যাতে 2টো আমেরিকান ব্ল্যাক হক বা পেভ হক হেলিকপ্টার গ্রাউন্ড থেকে স্থানীয় ইরানিরা শুট করে ক্ষতিগ্রস্ত করে। ফলে উদ্ধার অভিযান থেকে সরে আসতে হয়। এই হেলিকপ্টারটি ক্র্যাশ ল্যান্ডিং এর মতো অবস্থায় পড়েছিল। এ সময় তারা একটি A-10 অ্যাটাক প্লেনও হারায়, যার পাইলট নিরাপদে প্যারাসুট দিয়ে নেমে আসতে সক্ষম হয়। তাকে কুয়েত বা পারস্য উপসাগরের কাছ থেকে উদ্ধার করা হয়। এই পাইলটকে উদ্ধার কাজে জড়িত কিছু আমেরিকান ক্রু আহত হয়। প্রথম দফায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে প্রথম অভিযান ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় অভিযান শুরু করা হয়। এবার রাতের অন্ধকারে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এই অন্ধকারের সুবিধা নিয়ে অফিসারের সঠিক অবস্থান জেনে তারা অপারেশনে আসে। আটকে পড়া অফিসার তখন অবস্থান করছিল ইরানের খুব দুর্গম, কম জনবসতির পাহাড়ি প্রদেশে। চারমাহাল ও বাখতিয়ারি বা খুজেস্তানের কাছাকাছি এলাকা, যা ছিল ইরানের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। 2 দিন ধরে জঙ্গলে পাহাড়ের মাঝে লুকিয়ে থেকে অফিসার জিপিএস আর স্যাটেলাইট ফোন দিয়ে এনক্রিপ্টেড মেসেজ পাঠিয়ে আমেরিকান বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। এর মধ্যে ইরান ঘোষণা করে যারা এই অফিসারকে ধরতে পারবে তাদের পুরস্কার দেয়া হবে। ফলে স্থানীয় ইরানিরা তাকে খুঁজতে থাকে। ফক্স নিউজ সহ বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে খবরে বলা হয় সিআইএ সেখানে একটা ডিসেপশন মেথড ব্যবহার করে ইচ্ছে করে ভুল তথ্য ছড়ায়। তারা ইরানের ভেতরে গুজব ছড়ায় আমেরিকানরা অফিসারকে খুঁজে পেয়েছে এবং স্থলপথে বের করে নিয়ে যাচ্ছে। এর উদ্দেশ্য ছিল ইরানি সার্চ টিম ও আইআরজিসিকে বিভ্রান্ত করা। এই দুর্ধর্ষ সামরিক অভিযান ও ইরানিদের প্রতিরোধ যুদ্ধ আরও নাটকীয় মোড় নেয়। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA তাদের অ্যাডভান্সড ট্র্যাকিং সিস্টেম দিয়ে ভূমি থেকে প্রায় 7,000 ফুট ওপরে পাহাড়ের খাঁজে লুকানো অফিসারের সঠিক অবস্থান বের করে। এরপর আমেরিকান স্পেশাল অপারেশনস ফোর্স আর এয়ারফোর্স এর স্পেশাল ওয়ারফেয়ার টিম রাতের বেলায় ভূমিতে নামে, কিন্তু তাদের আসল যুদ্ধ শুরু হয় তখনই। পাহাড়ি এলাকায় মার্কিন সৈন্য নামার সাথে সাথে ইরানি বাহিনীর ভারী গুলি বিনিময় শুরু হয়। ইরানি বাহিনী জানত না আত্মগোপনে থাকা অফিসার ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে, কিন্তু মার্কিন বাহিনী জিপিএস সিস্টেমের মাধ্যমে তার প্রকৃত অবস্থান জানতে পারে। আমেরিকান স্পেশাল ফোর্স রাতের অন্ধকার, সঠিক লোকেশন এবং এয়ার কাভারের সাহায্যে অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে ভোরে। ইরানি বাহিনী স্পেশাল ফোর্সের উপর আঘাত হানা শুরু করে। এই উদ্ধার অভিযান চলাকালে ইরানের ভেতরে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার, C-130 পরিবহন বিমান এবং একাধিক ড্রোন ব্যবহার করা হয়। ইরানি বাহিনীর সরাসরি সংঘাত শুরু হলে স্বাভাবিকভাবে আত্মগোপনে থাকা পাইলটের চেয়ে তারা মার্কিন বিমান ও ড্রোনগুলো ধ্বংসের দিকে মনোযোগ দেয়।
ইরানের পক্ষ থেকে জানানো হয়, ইরানের আকাশসীমা লঙ্ঘনকারী শত্রুপক্ষের বিমানগুলোর মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি C-130 সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই ঘটনাকে একটি নাইটমেয়ার সিনারিও বা দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করে, কারণ উন্নত প্রযুক্তির F-15 বিমান ভূপাতিত হওয়া এবং এরপর পাইলটদের উদ্ধারে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক শক্তি হারানো পেন্টাগনের জন্য ছিল একটি বড় ধাক্কা। ঘটনা এখানেই শেষ নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ বিমান ভূপাতিত হয়ে ধ্বংসাবশেষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এটি ছিল যুক্তরাষ্ট্রের মুখে একটি চপেটাঘাত। এছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়া সৈন্যরা কতটা হতাহত হয়েছে তা গোপন রাখা হয়েছে। ফক্স নিউজের তথ্য মতে দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। উদ্ধার কাজে নিয়োজিত হেলিকপ্টারগুলো সরাসরি গুলি বর্ষণের শিকার হয়েছিল। ইরানে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারের অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিমানগুলো হারিয়েছে সেগুলোর দাম $386 মিলিয়ন। একটি F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমানের দাম $100 মিলিয়ন। একটি A-10 থান্ডারবোল্টের দাম $8.8 মিলিয়ন। দুইটি C-130 হারকিউলিস পরিবহন বিমানের দাম $150 থেকে $200 মিলিয়ন। একটি MH লিটল বার্ড হেলিকপ্টারের $7.5 মিলিয়ন। দুইটি MQ রিপার ড্রোনের দাম $60 মিলিয়ন। ইরানিরা মার্কিন এই অভিযানকে আরেকটি তাবাস অভিযান হিসাবে দেখছে। তাবাস অভিযান যুক্তরাষ্ট্রে অপারেশনাল ইগল ক্লু নামে পরিচিত। 1980 সালের 24 এপ্রিল ইরানে মার্কিন সামরিক বাহিনীর একটি গোপন এবং উদ্ধার অভিযান চালিয়ে যা ব্যর্থ হয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে 52 জন আমেরিকানকে জিম্মি করা হয়। দীর্ঘ সময় পার হওয়ার পরও কূটনীতিকভাবে তাদের মুক্ত করতে না পেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার সামরিক অভিযানের নির্দেশ দেন। অভিযানটি শুরু হওয়ার পরপরই একের পর এক বিপর্যয়ের মুখে পড়ে। তাবাস মরুভূমিতে অবতরণের সময় এক ভয়াবহ ধূলিঝড় শুরু হয়। ঝড়ের কারণে মার্কিন বাহিনীর 8টি হেলিকপ্টারের মধ্যে কয়েকটি বিকল হয়ে যায়। মাত্র 5টি হেলিকপ্টার সচল থাকে, যা দিয়ে অভিযান চালানো সম্ভব ছিল না। অভিযান বাতিল করে ফিরে যাওয়ার সময় একটি মার্কিন RH-53 হেলিকপ্টার এবং একটি AC-130 পরিবহন বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিশাল বিস্ফোরণ ঘটে এবং 8 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়। এবারের এই অভিযানকে তাবাস অভিযানের মতো একটি ব্যর্থ অভিযান হিসেবে দেখছে ইরানিরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এক নয়া বাস্তবতা তৈরি করেছে, যেখানে বহু দশক ধরে প্রতিষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো দ্রুত ভেঙে পড়ছে এবং তার জায়গায় নতুন শক্তির সমীকরণ গড়ে উঠছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে নতুন কৌশলগত বাস্তবতা সামনে এসেছে তা শুধু উপসাগরীয় অঞ্চলের জন্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ইরান যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে তার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সরু কিন্তু পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি হরমুজ প্রণালী। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের একটি বড় অংশ প্রতিদিন এই প্রণালী অতিক্রম করে। ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে এই পথে নিরাপত্তা কার্যত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তার নৌ অভিযান দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু বর্তমান সংঘাত প্রমাণ করেছে যে এই নিরাপত্তা কাঠামো আর আগের মতো কার্যকর নেই। বিশেষত যখন ইরান খুব কম খরচে ড্রোন, উপকূলীয় ক্ষেপণাস্ত্র, দ্রুতগতির নৌযান এবং ছায়াযুদ্ধ কৌশল ব্যবহার করে একটি সুসংগঠিত প্রতিরোধ সক্ষমতা তৈরি করেছে, তখন ঐতিহ্যগত সামরিক আধিপত্য দিয়ে হরমুজকে নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, বর্তমান সংঘাত কি কেবল একটি সামরিক উত্তেজনা, নাকি এটি একটি এমন এক রূপান্তরের সূচনা যেখানে উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই পুনর্নির্ধারণ করতে বাধ্য হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে বুঝতে হবে যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা গালফ কোঅপারেশন কাউন্সিল, সংক্ষেপে GCC, বর্তমানে একটি জটিল অবস্থানে রয়েছে। একদিকে GCC রাষ্ট্রগুলো বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির উপর নির্ভরশীল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান
সব দেশেই কোনো না কোনো ভাবে মার্কিন সামরিক উপস্থিতি, অস্ত্র ক্রয়, গোয়েন্দা সহযোগিতা বা প্রতিরক্ষা চুক্তির সঙ্গে যুক্ত। অন্যদিকে তারা একই সময় বুঝতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অগ্রাধিকার বদলাচ্ছে এবং এখন ওয়াশিংটনের নীতিতে ইসরায়েলের কৌশলগত স্বার্থ প্রায়শই আরব অংশীদারদের বাস্তব নিরাপত্তা উদ্বেগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এই বাস্তবতা বিশেষভাবে স্পষ্ট হয়েছে যখন সংঘাতের মধ্যে জিসিসি রাষ্ট্রগুলো ইরানের ব্যাপারে নিরপেক্ষ আচরণ করলেও ইরানের দৃষ্টিতে তারা পুরোপুরি নিরপেক্ষ হিসেবে বিবেচিত হয়নি। কারণ মার্কিন সামরিক অবকাঠামোর একটি বড় অংশ উপসাগরীয় রাষ্ট্রগুলোর ভৌগোলিক পরিসরে অবস্থিত। ফলে ইরানের সামরিক লক্ষ্য এখন এমন পর্যায়ে পৌঁছেছে, আক্রমণের লক্ষ্য সরাসরি যুক্তরাষ্ট্র হলেও তার আঞ্চলিক সহযোগী হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবকাঠামোকেও লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের সামরিক অবস্থান কেবল প্রতিশোধমূলক নয়, বরং কাঠামোগত। তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে উপসাগরীয় নিরাপত্তা বাইরের শক্তির মাধ্যমে নয়, বরং উপসাগরীয় রাষ্ট্রগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গড়ে উঠতে হবে। এখন সংঘাতের পর তারা এই অবস্থানকে আরো জোরালোভাবে সামনে আনছে। তাদের যুক্তি হচ্ছে, যে নিরাপত্তা কাঠামোতে একটি রাষ্ট্রকে ক্রমাগত হুমকি হিসেবে চিহ্নিত করা হয়, সেই কাঠামো টেকসই হতে পারে না। ইরানের কাছে বর্তমান মুহূর্তটি তাই শুধু সামরিক প্রতিরোধের নয়, বরং রাজনৈতিক পুনর্গঠনের সুযোগ। কারণ বাস্তবতা হচ্ছে, তারা দেখিয়ে দিয়েছে যে তুলনামূলক কম খরচে তারা বৈশ্বিক বাণিজ্য প্রবাহকে অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে। কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে যদি কোটি কোটি ডলারের জাহাজ চলাচল বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক প্রভাবও তৈরি করে। এই বাস্তবতায় জিসিসি রাষ্ট্রগুলোর সামনে দুটি পথ খোলা। প্রথমত, তারা বর্তমান কাঠামো বজায় রেখে পশ্চিমা নির্ভরতা অব্যাহত রাখতে পারে, কিন্তু এর ঝুঁকি হল সংঘাত বাড়লে তাদের নিজস্ব অবকাঠামো ঝুঁকির মুখে পড়বে। দ্বিতীয়ত, তারা ইরানের সঙ্গে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির উদ্যোগ নিতে পারে, যেখানে হরমুজ প্রণালীর নিরাপত্তা যৌথভাবে চালিত হবে। এই দ্বিতীয় পথের পক্ষে যুক্তি হচ্ছে, উপসাগরীয় নিরাপত্তা এককভাবে কোনো রাষ্ট্রের দ্বারা নিশ্চিত করা সম্ভব নয়। কারণ এই অঞ্চলে তেল টার্মিনাল, এলএনজি রুট, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল সবই আন্তঃনির্ভরশীল। একটি দেশের অবকাঠামো আক্রান্ত হলে পুরো অঞ্চলের অর্থনীতি প্রভাবিত হয়। ইতিহাসে ইউরোপের উদাহরণ এখানে গুরুত্বপূর্ণ। কংগ্রেস অফ ভিয়েনা যুদ্ধ পরবর্তী ইউরোপে একটি শক্তির ভারসাম্য তৈরি করেছিল, যেখানে বিজয়ী ও পরাজিত উভয় পক্ষকে নতুন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতি আরও দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা তৈরি করে। হরমুজ অঞ্চলেও অনুরূপ ধারণা, যদিও ভিন্ন বাস্তবতায় প্রয়োগ করা যেতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে কংগ্রেস অফ হরমুজ ধরনের একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। এতে জিসিসি রাষ্ট্র, ইরান, সম্ভব হলে ইরাক এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের পর্যবেক্ষক পক্ষ যুক্ত হতে পারে। লক্ষ্য হবে একটি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা কাঠামো তৈরি করা। হরমুজ প্রণালীর আরেকটি বড় সমস্যা হলো এর আইনি শূন্যতা। বিশ্বের অনেক কৌশলগত প্রণালীর জন্য নির্দিষ্ট আন্তর্জাতিক চুক্তি আছে, যেমন মন্ট্রেক্স কনভেনশন অনুযায়ী তুরস্ককে তার প্রণালীগুলোর উপর একটি স্বীকৃতি নিয়ন্ত্রক কাঠামো দিয়েছে, কিন্তু হরমুজে তেমন আলাদা কোনো আঞ্চলিক চুক্তি নেই। ফলে এখানে আন্তর্জাতিক আইন থাকলেও বাস্তব প্রয়োগ নির্ভর করে সামরিক শক্তির উপর। এই শূন্যতা বহিরাগত শক্তিকে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে। বহু দশক ধরে যুক্তরাষ্ট্র এই চুক্তি দেখিয়ে এসেছে যে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষায় তার উপস্থিতি অপরিহার্য, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে বাহ্যিক সামরিক উপস্থিতি নিজেই সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। যদি একটি আঞ্চলিক চুক্তি হয়, তাহলে তাতে কয়েকটি মূল বিষয় থাকতে পারে। প্রথমত, সামরিক চলাচলের নোটিফিকেশন ব্যবস্থা, দ্বিতীয়ত আঞ্চলিক কোস্টগার্ড সমন্বয়, তৃতীয়ত ড্রোন ও ক্ষুদ্র নৌযান ব্যবহারের আচরণবিধি, চতুর্থত জরুরি সংঘাত ব্যবস্থাপনা হটলাইন, পঞ্চমত বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা প্রোটোকল। এই ধরনের কাঠামো যুক্তরাষ্ট্রের জন্য একটি রাজনৈতিকভাবে পিছু হটার যুক্তি হতে পারে, কারণ ওয়াশিংটন যদি সরাসরি সামরিক অবস্থান থেকে পিছু হটে কিন্তু দাবি করতে পারে যে আঞ্চলিক মিত্ররা নিরাপত্তা নিশ্চিত করেছে, তাহলে তা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে। ট্রাম্পের মতো নেতৃত্বের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘমেয়াদে যুদ্ধ অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যয়বহুল হয়ে উঠতে পারে। সামরিক বিজয় যতটা কঠিন হয়, কূটনৈতিক সমাধান ততই প্রয়োজনীয় হয়ে পড়ে।
কিন্তু জিসিসি রাষ্ট্রগুলোর জন্য সিদ্ধান্ত সহজ নয়, কারণ তারা যদি খুব দ্রুত ইরানের সঙ্গে নিরাপত্তা সমঝোতায় যায় তাহলে পশ্চিমা মিত্রদের কাছে সেটি কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে দেখা হবে। আবার যদি তারা সম্পূর্ণ পশ্চিমা অবস্থানে থাকে তাহলে ইরানের দৃষ্টিতে তারা সংঘাতের অংশ হয়ে থাকবে। ইরানের বার্তা এখন স্পষ্ট, পুরনো নিরাপত্তা কাঠামো ভেঙে গেছে, নতুন কাঠামো আসবেই। প্রশ্ন হলো সেটি যৌথ হবে নাকি একতরফা। যদি জিসিসি রাষ্ট্রগুলো উদ্যোগ না নেয় তাহলে ইরান নিজস্ব প্রতিরোধ ভিত্তিক বাস্তবতা চাপিয়ে দিতে পারে। এতে হয়তো আনুষ্ঠানিক চুক্তি থাকবে না, কিন্তু বাস্তবে জাহাজ চলাচল, সামরিক রুট, নজরদারি ও প্রতিরোধের মাধ্যমে একটি নয়া ব্যবস্থা তৈরি হবে। সবশেষে বলা যায়, হরমুজ এখন শুধু একটি প্রণালী নয়, এটি নতুন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরীক্ষাগার। এখানে নির্ধারিত হবে ভবিষ্যতের আঞ্চলিক ক্ষমতার ভাষা, সামরিক প্রতিরোধ, কূটনৈতিক সমঝোতা নাকি চাপিয়ে দেওয়া বাস্তবতা। জিসিসি রাষ্ট্রগুলোর সামনে তাই ঐতিহাসিক সিদ্ধান্ত। তারা কি নতুন যুগের স্থপতি হবে নাকি পরিবর্তনের দর্শক হয়ে থাকবে? শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।